হঠাৎ আমাদের ল্যান্ডলর্ড ফোন করে। ভয় কাঁপছিল সে। বলল, কি হচ্ছে এসব? তোমার বাড়িতে সশস্ত্র সৈন্যরা ঢুকেছে, তোমাকে হন্যে হয়ে খুঁজছে ওরা, সব জায়গায় তল্লাশি চালাচ্ছে। আমি বলেছি তোমরা চলে গেছো, কিন্তু এখন কি হবে? যখন একটা ছোট্ট সেলের 60 জন মহিলার সাথে থাকতে হয়, তখন কোনো ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছু থাকে না। এত মানুষের জন্য মাত্র একটা বাথরুম, শান্তিতে ঘুমানোর মতো কোনো জায়গাও নেই। সেখানে নারীদের ওপর নৃশংস অত্যাচার চালানো হয়। অনেক চীনা সৈন্য মিলে দিনে বারবার ধর্ষণ করে। এই সৈন্যদের লালসার শিকার হয়ে অনেক নারী গর্ভবতী হয়ে পড়ে। ভাবুন তো, নিজের শত্রুর সন্তান গর্ভে ধারণ করা কতটা ভয়ঙ্কর। যেসব বাবা মা বন্দী, তাদের সন্তানদের আলাদা করে নিয়ে যাওয়া হয়, ওদের চীনা নাম দেওয়া হয়, যেন ওরা চীনা আদর্শ, বিশ্বাস আর চীনা সংস্কৃতিতেই বড় হয়। নারী পুরুষ নির্বিশেষে সবাইকে ইনজেকশন বা অদ্ভুত সব ওষুধ দেওয়া হয়। আমরা জানি না ওগুলো কি। যারা বন্দী থাকে তাদের বেশিরভাগই খুব দ্রুত মারা যায়। আমি আমার মাকে প্রায় রাতের পর রাত কাঁদতে দেখেছি। মায়ের ভয় ছিল কোনো একদিন হঠাৎ হয়তো শুনবেন যে তার নিজের মা আর বেঁচে নেই। একদিন কান্নায় ভেঙে পড়ে মা আমাকে বলেছিলেন, আমার মাকে বলার মতো কত কথা জমা হয়ে আছে। আমার দাদি, অবশ্যই আমি তাকে অনেক ভালোবাসি, তিনি যদি কখনো এখানে আসার সুযোগ পেতেনও, তবুও তিনি নিজের জন্মভূমিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে আর সেখানেই কবরস্থ হতে চাইতেন, তাই তিনি আসেননি। আসসালামু আলাইকুম বোন সকিনা, আমাদের বিশেষ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ। বোন সকিনা, আপনার জীবনের গল্প এবং সেই ফেলে আসা দিনগুলো সম্পর্কে যদি সংক্ষেপে আমাদের দর্শকদের কিছু বলতেন। জি অবশ্যই। আমার নাম সকিনা এবং বর্তমানে আমার বয়স 22 বছর। আমি এখন ইস্তাম্বুলে মনোবিজ্ঞানের 2য় বর্ষের একজন ছাত্রী হিসেবে পড়াশোনা করছি। আমার জন্ম হয়েছিল মিশরে, তবে আমি যখন একদম ছোট শিশু তখনই আমরা পূর্ব তুর্কিস্তানে চলে যাই। আমার শৈশবের প্রথম 6 থেকে 7 বছর আমি সেখানেই কাটিয়েছি। আমার বাবা সবসময় জানতেন যে পূর্ব তুর্কিস্তানে থাকলে আমরা কখনো সঠিক ইসলামী শিক্ষা পাব না এবং সেখানে কথা বলার বা চিন্তা করার কোনো স্বাধীনতা নেই। তবে 2009 সালের সেই ভয়াবহ উরুমচি গণহত্যা ছিল বাবার জন্য শেষ সীমা। আমরা তখন উরুমচির আমাদের অ্যাপার্টমেন্টেই ছিলাম। হঠাৎ বাইরে থেকে মানুষের চিৎকার আর অনেক গোলমালের শব্দ শুনতে পাই। আমরা ভাই বোনেরা তখন অনেক ছোট ছিলাম, তাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা বারান্দায় গিয়ে দেখলাম বাইরে কি হচ্ছে। যা দেখলাম তা ছিল এক চরম ভয়াবহ দৃশ্য। মানুষ প্রাণ ভয়ে চিৎকার করছে, দিকবিদিক ছুটছে, আর চীনা লোকগুলো হাতে বেলচা, কুড়াল আর ধারালো ছুরি নিয়ে নির্বিচারে সবাইকে আক্রমণ করছে। এই ভয়াবহ ঘটনার পেছনে মূল কারণ বা সূত্রপাত আসলে কি ছিল? শুরুতে এটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু চীনা সেনাবাহিনী এবং সাধারণ চীনা নাগরিকদের অনুপ্রবেশে তা চরম সহিংসতায় রূপ নেয়। আসলে 26শে জুনের দিকে একটি খেলনা কারখানায় চীনা শ্রমিক এবং উইঘুর শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে, কারণ কয়েকজন চীনা লোক সেই কারখানায় কর্মরত উইঘুর মেয়েদের শ্লীলতাহানি করেছিল। এই উইঘুর নারী পুরুষদের কিন্তু কাশগড় থেকে জোরপূর্বক এই কারখানায় শ্রম দিতে আনা হয়েছিল, তারা সেখানে স্বেচ্ছায় কাজ করতে আসেনি। সেই সংঘর্ষে 2 জন উইঘুর পুরুষকে চীনা শ্রমিকরা অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। যখন নিহতদের বাবা মায়েরা এই খবর জানতে পারেন, তারা সরকারের কাছে বিচার এবং ঘটনার বিস্তারিত তথ্য জানতে চান। তারা জানতে চেয়েছিলেন কেন তাদের ছেলেদের মারা হলো, কিন্তু সরকার যখন তাদের কোনো সঠিক উত্তর দিল না বা কোনো ব্যবস্থা নিল না, তখন পূর্ব তুর্কিস্তানের বিভিন্ন প্রান্তের মানুষ প্রতিবাদ শুরু করে। তারা শান্তিপূর্ণভাবেই শুধু তাদের সন্তানদের হত্যার জবাব চেয়েছিল। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন চীনা সেনাবাহিনী আর চীনা সাধারণ জনগণ সেই মিছিলে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে হাজার হাজার নিরীহ উইঘুর নারী পুরুষকে নির্মমভাবে হত্যা করা হয়। তখনকার প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন রাস্তায় মানুষের রক্ত এমনভাবে বয়ে যাচ্ছিল যেন পুরো রাস্তা লাল হয়ে গিয়েছিল। এমনকি প্রমাণ লোপ পাবার জন্য সেনাবাহিনী রাস্তা থেকে লাশগুলো তুলে নিয়ে যাচ্ছিল। আমার বাবা যখন এসব নিজের চোখে দেখলেন, তিনি বুঝতে পারলেন যে এখানে ফাঁকা আর নিরাপদ নয়। তিনি ভাবলেন এখানে আমাদের কোনো নিরাপত্তা নেই, নেই চিন্তার স্বাধীনতা বা ধর্ম আর সংস্কৃতি পালনের অধিকার। তখনই তিনি সিদ্ধান্ত নিলেন আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য এই দেশ ছেড়ে চলে যেতেই হবে। এরপর আমরা মিশরে চলে যাই। সে সময় আপনি শিশু ছিলেন, এর বাইরে আপনার আর কি মনে পড়ে? ছোট হলেও আমি আমার বাবা মায়ের মনের ভয়টা অনুভব করতে পারতাম। তারা কখনোই মন খুলে কথা বলতে পারতেন না। রাস্তায় বের হলে ধর্ম বা নিজের সংস্কৃতি নিয়ে কথা বলা ছিল চরম ঝুঁকিপূর্ণ। বাবা মায়েরা সন্তানদের নিজেদের ঐতিহ্য সম্পর্কে বলতেও ভয় পেতেন। ভয় ছিল কোনো বাচ্চা যদি ভুল করে রাস্তায় বলে ফেলে যে আমি উইঘুর বা আমাদের আলাদা পতাকা আছে, তবে পুরো পরিবার বিপদে পড়বে। এসব নিয়ে কথা বলা একদমই নিষেধ ছিল।
বাবা আমাদের চীনা স্কুলে ভর্তি করতে চাননি, তাই আমাদের উইঘুর কিন্ডারগার্ডেনে পাঠাতেন। বাবার চেষ্টার কারণেই আমরা তখন চীনা সংস্কৃতি থেকে অনেকটা দূরে বড় হয়েছিলাম। চীনের সেই অ্যাসিমিলেশন সিস্টেম বা আমাদের ভাষায় সাংস্কৃতিক আত্মীকরণ পদ্ধতি সম্পর্কে কিছু বলুন। আমরা শুনেছি এটা অনেক কঠোর। জি, চীনা ভাষায় একে বলা হয় সিনিকাইজেশন। এর আসল উদ্দেশ্য হল সবকিছুকে জোর করে চীনা রূপ দেওয়া। ভ্রাতৃত্ব আর ঐক্যের দোহাই দিয়ে চীন সরকার স্কুলগুলোতে চীনা ভাষায় পড়াশোনা বাধ্যতামূলক করেছে। তারা বলে উইঘুর আর চীনা মানুষ যেন একে অপরের ভাষা শেখে এবং মিলেমিশে থাকে, কিন্তু এটা আসলে আমাদের নিজস্ব ভাষা আর পরিচয় মুছে ফেলার একটা ফন্দি মাত্র। কোনো স্কুলেই তখন উইঘুর ভাষা শেখানো হতো না। চীনা মিডিয়া সবকিছুই তাদের নিজস্ব ধরনে নিয়ন্ত্রণ করে। গুগল, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের বদলে ওদের নিজস্ব অ্যাপ আছে। এতে সরকারের জন্য অনেক সুবিধা হয়, কারণ তারা সহজেই খবর সেন্সর করতে পারে এবং সাধারণ মানুষকে কোন তথ্য দেওয়া হবে তার নিয়ন্ত্রণ করতে পারে। আপনি পূর্ব তুর্কিস্তানে বসে গুগলে বা অন্য কোথাও পূর্ব তুর্কিস্তানের পতাকা লিখে সার্চ দিতে পারবেন না। কোনো ফলাফলই আসবে না, কারণ সবকিছু ফিল্টার করা থাকে। আমার মা বলতেন রমজানের রোজা রাখা বা প্রকাশ্যে নামাজ পড়া একদমই নিষিদ্ধ ছিল। মা তার হোস্টেলের রুমে খুব গোপনে নামাজ পড়তেন। মা যখন হোস্টেলে ছিলেন, রমজান মাসে তারা দিনের বেলা খাবার রান্না করতে পারতেন না, এমনকি রাতেও রান্নাঘরে যেতে ভয় লাগত, কারণ বাতি জ্বললে তারা সন্দেহ করত যে এই মেয়েরা রোজা রাখার জন্য সেহরি রান্না করছে না তো। ধরা পড়লে ভয়াবহ বিপদ হতে পারত। তাই তারা রাতের অন্ধকারে খুব গোপনে খাবার রান্না করে লুকিয়ে রাখতেন। পরদিন সকালে সেই বাসি খাবার গরম পানি বা অন্য কোনো উপায়ে একটু গরম করে নিয়ে তারা রোজা রাখতেন। কত কষ্টে যে তারা ধর্ম পালন করতেন। ইন্টারনেটে এমন অনেক ভিডিও আছে যেখানে দেখা যায় কলেজের উইঘুর ছাত্রছাত্রীদের শিক্ষকরা মারধর করছেন আর বাকিরা বসে বসে হাসছে। এগুলো ওখানে খুব সাধারণ ঘটনা। তাদের কোনো অনুশোচনা নেই, বরং তারা মনে করে তারা ঠিক কাজই করছে। আপনি যদি ওদের অনুগত না হন, তবে আপনার জীবনের কোনো মূল্য ওদের কাছে নেই। পূর্ব তুর্কিস্তানে আপনার আপনজন বা নিকটাত্মীয় কেউ কি এখনও আছেন? তাদের সাথে যোগাযোগ করার কোনো উপায় কি আপনাদের আছে? বাবার বংশের কারো সাথেই আমাদের এখন আর কোনো যোগাযোগ নেই। আমার দাদিকে একবার পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য তুলে নিয়ে গিয়েছিল। তারা তাকে দিয়ে একটি কাগজে সই করিয়েছিল, যেখানে লেখা ছিল, হয় ছেলের সাথে চিরতরে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, না হলে তোমাকে জেলে যেতে হবে। দাদি তখন বাধ্য হয়ে আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। আমি তাকে দোষ দেই না, আমি তার পরিস্থিতিটা বুঝতে পারি। তবে মায়ের দিকের পরিবারের সাথে আমাদের এখনও সামান্য যোগাযোগ আছে। মাঝে মাঝে উইচ্যাটের মাধ্যমে আমরা ভিডিও কলে কথা বলি, কিন্তু কথা খুব বেশিক্ষণ বলা যায় না, বড়জোর 30 মিনিট। মাঝে কিছুক্ষণ বিরতি দিয়ে আবার 30 মিনিট কথা বলি, যাতে সরকার সন্দেহ না করে। আমরা যখন কথা বলি তখন আসল নাম ব্যবহার করি না, ছদ্মনাম বা কোড নেম ব্যবহার করি, যেন কেউ বিপদে না পড়ে। আমি আমার পরিবারের অনেককেই কোনো দিন দেখিনি, তাদের নামও জানি না। আমি যখন দেশ ছাড়ি তখন খুব ছোট ছিলাম। আমার অনেক কাজিন আছে, কিন্তু তারা এখন কেমন আছে, কি করছে বা তাদের পছন্দ কি, তার কিছুই আমার জানা নেই। এই চীনা সরকার আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, এমনকি নিজের পরিবারের সাথে সম্পর্ক রাখার অধিকারটুকু আজ আমার নেই। তবে হ্যাঁ, সেখানে আমাদের অনেক আত্মীয় এখনও আছে। এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার বাবা মা আসলে কেমন অনুভব করেন? সারা জীবনের সব স্মৃতি আর অতীত পেছনে ফেলে আসা তো সহজ নয়। আমার বাবা ছিলেন আমাদের পরিবারের পাহাড়ের মতো শক্ত অবলম্বন। আমরা সবাই তাকে ঘিরেই থাকতাম। বাবা মা দুজনেই ভেতর থেকে অনেক ভেঙে পড়েছিলেন, কিন্তু আমাদের সামনে কখনো তা বুঝতে দেননি, যাতে আমরা কষ্ট না পাই। আমার মনে আছে মা কত রাত যে একা একা নিভৃতে কেঁদেছেন। আমি জানি দাদি তার মা ছিলেন, আর মায়ের কাছে দাদির গুরুত্ব কত বেশি। মায়ের ভাই বোনেরাও ওখানে পড়ে আছে। মা তাদের যতটুকু মিস করেন তা আমি বলে বোঝাতে পারবো না। মা শুধু ভাবেন তিনি হয়তো আর কোনোদিন তার নিজের মায়ের গলার আওয়াজ সরাসরি শুনতে পাবেন না, তাকে জড়িয়ে ধরতে পারবেন না। তারা আর কখনো তাদের সেই প্রিয় জন্মভূমিতে ফিরে যেতে পারবে না। to the place they called home. তিনি কি তাকে একবারের জন্যও ছুঁয়েও দেখতে পারবেন না? না, সম্ভব নয়। দাদি এখন খুব অসুস্থ এবং বয়সও অনেক হয়েছে। তিনি দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু সুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই। এই চিন্তাটা আমাকে কুরে কুরে খায় যে দাদি হয়তো আমাদের আর না দেখেই বা মায়ের সাথে কোনো কথা না বলেই মারা যাবেন। আমার মনে হয় আমাদের চেয়ে আমাদের বাবা মায়ের কষ্ট অনেক বেশি, কারণ তারা সেখানে সব কিছু ছেড়ে এসেছেন। আমরা তো তাও ছোট ছিলাম, কিন্তু তাদের শৈশব, কৈশোর আর পুরো যৌবন তো ওখানেই কেটেছে। তাদের সব আপনজন এখনও সেখানে রয়ে গেছে। প্রতিবার ভিডিও কলে কথা বলার সময় দেখি দাদি আরও রোগা হয়ে গেছেন। আমি মায়ের চোখে সেই চাপা কান্না আর হাহাকার দেখতে পাই। মা হয়তো এখন উপলব্ধি করতে পারছেন যে কোনো দিন হয়তো
মায়ের মৃত্যুর খবরটা তার কাছে চলে আসবে। মা একদিন আমাকে কাঁদতে কাঁদতে বলেছিলেন, মায়ের কাছে কত কথা জমা ছিল, কিছুই তো বলা হলো না। মায়ের কাছ থেকে শেখার তো কোনো শেষ নেই। আপনার বয়স যতই হোক না কেন, আপনি মায়ের কাছে সব সময় সন্তান থাকবেন। মা ছাড়া জীবনটা বড় অসহায়। আমার বাবার সাথেও দাদির 9 বছর ধরে কোনো কথা হয়নি। মা বাবার এই অসহায়ত্ব আর তাদের বাবা মাকে কোনোদিন দেখতে না পাওয়ার এই আক্ষেপ আমাকে খুব কষ্ট দেয়। দাদির সাথে কাটানো আপনার প্রিয় কোনো মুহূর্ত বা স্মৃতির কথা কি মনে পড়ে? দাদি মানুষটা ছিলেন ভীষণ মজার আর দারুণ সাহসী। এত অসুস্থতার মধ্যেও ভিডিও কলে তিনি আমাদের জোকস শুনিয়ে হাসানোর চেষ্টা করেন। আমি তাকে খুব মিস করি। আমাদের গ্রামে একটা ছোট্ট ক্যান্ডির দোকান ছিল। আমি অনেক ক্যান্ডি খেতাম বলে মা বকা দিতেন। তখন আমি দাদির কাছে গিয়ে বায়না ধরতাম। দাদি আমাকে টাকা দিতেন আর আমি বোনদের নিয়ে চুপি চুপি স্ন্যাক্স আর চকলেট কিনতাম। উইঘুর বাড়িতে মাটি রুচিতে একটা বড় জায়গা থাকে যেখানে সবাই বসে গল্প করে বা খাওয়া দাওয়া করে। একে বলা হয় সাপা। দাদি এই সাপায় বসে থাকতেন। তিনি ভীষণ ব্যস্ত মানুষ ছিলেন। গ্রামের সবাই তাকে চিনত এবং সম্মান করত। তিনি ভীষণ দয়ালু ছিলেন। কেউ যদি দাদির কোনো জিনিসের প্রশংসা করত, তিনি তৎক্ষণাৎ সেটা তাকে দিয়ে দিতেন। দাদি মানুষটা এমনই পরোপকারী ছিলেন। আপনার দাদির দেখাশোনা করার জন্য এখন কি সেখানে কেউ আছে? আমার এক ফুফু তার সাথে থাকেন, কিন্তু সেটা দাদির একাকিত্ব মোচনের জন্য যথেষ্ট নয়। তিনি আমাদের খুব মনে করেন। তিনি চেয়েছিলেন মরণকালে যেন নিজের দেশের মাটিতেই কবর পান, তাই তিনি দেশ ছাড়েননি। আমি ভাবতেই পারি না যে মা অসুস্থ, কিন্তু আমি তার পাশে নেই। আমার দাদি মারা যাবেন আর আমি তার জানাজায় থাকতে পারবো না, এই নির্মম সত্যটা মেনে নেওয়া আমার জন্য অসম্ভব। আমার মা আমার দেখা পৃথিবীর অন্যতম সাহসী নারী। তিনি যেভাবে আমার বাবাকে আগলে রেখেছেন আর শূন্য থেকে আমাদের জীবন গড়ে তুলেছেন, তা বিস্ময়কর। আমাদের চেয়ে এই কষ্টটা তাদের উপর অনেক বেশি প্রভাব ফেলে। মা আমাকে একটা গল্প বলেছিলেন। চীনের ইতিহাসে সাংস্কৃতিক বিপ্লব বলে একটা সময় ছিল। তখন চীনের বিভিন্ন প্রান্ত থেকে চীনা নাগরিকদের জোর করে পূর্ব তুর্কিস্তানে পাঠানো হতো চাষবাস করার জন্য। সেই উৎপন্ন ফসল সব সরকার নিয়ে যেত। উইঘুর আর চীনা শ্রমিকরা মিলে হাড় ভাঙা খাটুনি খাটত, কিন্তু তারা কিছুই পেত না। সব টাকা আর ফসল সরকারি গুদামে চলে যেত। সাধারণ মানুষকে মাসে খুব সামান্য পরিমাণ আটা আর কর্নফ্লাওয়ার দেয়া হতো, বলতে গেলে না খেয়ে থাকার মতো অবস্থা। একদিন কাজ থেকে ফেরার সময় আমার নানার সাথে আমার দাদার দেখা হয়ে যায়। নানা তখন দাদাকে তাদের বাড়িতে রাতের খাবারের দাওয়াত দেন। নানা যখন বাড়িতে ফিরলেন, দাদি দেখলেন সাথে মেহমান এসেছে, কিন্তু ঘরে একদম খাবার নেই। এমনকি দাদির কোলে তখন একটা ছোট্ট বাচ্চাও ছিল। দাদি মোটেই বিচলিত হলেন না। তিনি দাদাকে বললেন, আপনি একটু বসুন, আমি রান্নার ব্যবস্থা করছি। তাদের ছোট্ট কুড়ে ঘরের চালে বৃষ্টির পানি আটকানোর জন্য কিছু ধান আর গমের খড় রাখা ছিল। দাদি চালে উঠে ঘরের ভেতর থেকে প্রায় 15 মিনিট ধরে একটা একটা করে ধান খুঁজলেন। অনেক কষ্টে এক মুঠো চাল জোগাড় করে তিনি সামান্য একটু ভাত রান্না করে দাদাকে খাওয়ালেন। She serves it to them. This is just one example of এই হলো আমাদের উইঘুর নারীদের মনোবল আর ধৈর্যের পরিচয়। চরম বিপদেও তারা হার মানেন না। আপনার পরিবারের কেউ কি বর্তমানে জেলে বন্দী আছেন? তাদের আসলে কি অপরাধে বন্দী করা হয়েছে? জি, আমাদের অনেক আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছিল। কেউ ছাড়া পেয়েছেন, কেউ এখনও বন্দী। কারো সাজা 8 বছর, কারো বা 24 বছর। তাদের একমাত্র অপরাধ ছিল তারা উচ্চ শিক্ষা নিতে চেয়েছিলেন। আমাদের বংশের আমার এক চাচাকে 18 বছরের জেল দেওয়া হয়েছে। তার ছেলেকে 18 বছর আর তার শ্বশুরকে 24 বছরের সাজা দেওয়া হয়েছে। তাদের দোষ ছিল তারা বিদেশে ব্যবসা করতেন, বিদেশে আত্মীয় ছিল, আর তারা উইঘুরদের মধ্যে শিক্ষা ছড়িয়ে দিচ্ছিলেন। আমাদের পরিবারে অনেক আলেম এবং শিক্ষিত মানুষ আছেন। আমরা বংশ পরম্পরায় শিক্ষার কদর করি। আর এটাই চীন সরকারের সবচেয়ে বড় ভয়। তারা চায় না আমরা শিক্ষিত হই, কারণ শিক্ষা থাকলে মানুষ নিজের অধিকার নিয়ে সচেতন হয় এবং প্রতিবাদ করতে শেখে। আপনি যখন শিক্ষিত হবেন, তখন আপনি আপনার চারপাশের অন্যায় নিয়ে কথা বলবেন। আর চীনে সত্য কথা বলা বা নিজের কণ্ঠস্বর তোলাকে সরাসরি বিদ্রোহ হিসেবে দেখা হয়। তাই পড়াশোনার জন্য বা ব্যবসার কাজে বিদেশে যাওয়া মানেই তাদের চোখে অনেক বড় অপরাধ। চাচার ব্যবসার পার্টনারদেরও জেলে পাঠানো হয়েছে। আমাদের বাবা বা আমাদের সাথে সামান্য সম্পর্ক আছে এমন যে কাউকেই তারা টার্গেট করছে। আমি আগেই বলেছি, এই জেল বা ক্যাম্পগুলোতে বন্দীদের উপর ভয়াবহ অত্যাচার করা হয়। তাদের শরীরে অজানা সব ওষুধ বা ইনজেকশন পুশ করা হয়। আমরা জানতে পেরেছি নারীদের জরায়ু নষ্ট করে দেওয়া হচ্ছে যাতে উইঘুরদের জনসংখ্যা আর না বাড়ে। পুরুষদের অবস্থাও শোচনীয়। অনেককে জেল থেকে ছেড়ে দেওয়ার কয়েকদিনের মধ্যেই তারা রহস্যজনকভাবে মারা যায়।
আমার জার্মানির এক বন্ধুর দাদি ৬৫ বছর বয়সে জেল থেকে ছাড়া পাওয়ার কয়েক সপ্তাহ পরেই মারা যান। ওরা আমাদের উপর কী সব বিষ প্রয়োগ করছে আমরা জানি না। কনসেন্ট্রেশন ক্যাম্প বা এই তথাকথিত পুনঃশিক্ষা কেন্দ্রগুলোতে আসলে বন্দীদের সাথে কি করা হয়? চীন সরকার এদের বলে ভোকেশনাল ট্রেনিং সেন্টার বা পুনঃশিক্ষা কেন্দ্র, কিন্তু আসলে এগুলো হলো মগজ ধোলাই করার জায়গা। সেখানে বন্দীদের সারা দিন ধরে চীনা কমিউনিস্ট প্রচারণামূলক গান আর কথা শোনানো হয়। তাদের বাধ্য করা হয় নিজেদের ধর্ম আর পরিচয় ভুলে যেতে। জেল থেকে যারা ফেরে তারা প্রায় সবাই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। তাদের শরীরে হাড় ছাড়া আর কিছু থাকে না। বন্দীদের শুধু সাদা রঙের এক ধরনের চীনা বান বা রুটি দেওয়া হয়, যার ভেতরে কোনো পুষ্টি বা মাংস কিছুই থাকে না। দীর্ঘদিন এই খাবার খেয়ে তারা চরম অপুষ্টিতে ভোগে এবং মানসিক শক্তি হারিয়ে ফেলে। যারা ওখান থেকে ছাড়া পায় তাদের অধিকাংশ মানুষই বেশি দিন বাঁচে না। নির্যাতন এমন পর্যায়ে পৌঁছায় যে মানুষ টিকে থাকাই কঠিন হয়ে পড়ে। জেলে আর ক্যাম্পে নির্যাতনের ধরন প্রায় একই রকম ভয়াবহ। এর চেয়েও ভয়ঙ্কর হল শিশুদের জন্য তৈরি ক্যাম্প। যেসব বাবা মা জেলে আছেন তাদের ছোট ছোট সন্তানদের জোর করে এসব ক্যাম্পে নিয়ে আসা হয়। এরা একদম কোলের শিশু থেকে শুরু করে কিশোর বয়সেরও হতে পারে। বাবা মা না থাকায় তারা অসহায়। এই শিশুদের জোর করে চীনা নাম দেওয়া হয় এবং বলা হয় যে তারা উইঘুর নয়, তারা চীনা। তাদের শুধু চীনা ভাষায় কথা বলতে দেওয়া হয়। ছোট শিশুরা তো খুব সহজেই সব বিশ্বাস করে নেয়। বড় হতে হতে তারা ভুলেই যায় যে তাদের আসল পরিচয় কী ছিল। চীনা বিশ্বাস আর সংস্কৃতি দিয়েই তাদের মগজ ধোলাই করা হয়। নারীদের ওপর নির্যাতনের কথা শুনলে বুক ফেটে যায়। সেখানে উইঘুর নারীদের চীনা পুরুষরা দলবদ্ধভাবে ধর্ষণ করে। এক একজনের ওপর দিনে অনেকবার করে এই পাশবিক অত্যাচার চলে। ভাবুন তো, একটি ছোট্ট কামরায় ৬০ জন মহিলার সাথে আপনি বন্দী। কোনো গোপনীয়তা নেই, শান্তিতে ঘুমানোর কোনো উপায় নেই। এই পরিবেশটাই তো একজন মানুষকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। এই ধর্ষণের ফলে অনেক নারী গর্ভবতী হয়ে পড়েন। একজন উইঘুর নারীর জন্য নিজের জাতশত্রুর সন্তান গর্ভে ধারণ করার চেয়ে বড় যন্ত্রণা আর কী হতে পারে? এই নারকীয় পরিস্থিতি ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই। চীন সরকার বন্দীদের ঘুমাতেও দেয় না। দিনের পর দিন তাদের জাগিয়ে রেখে জেরা করা হয় আর শরীরে ইলেকট্রিক শক দেওয়া হয়। এসবই করা হয় যেন মানুষ তাদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করার শক্তি হারিয়ে ফেলে। উইঘুরদের জন্য নিজের ধর্ম পালন করা এখন কতটা কঠিন? কি কি বাধার সম্মুখীন হতে হয় তাদের? কমিউনিস্ট শাসনের অধীনে আমাদের সব ঐতিহ্য প্রায় মুছে ফেলা হয়েছে। আমার মা খুব কষ্ট করে ধর্ম মেনে চলার চেষ্টা করতেন। আমাদের গ্রামে তাও একটু সুযোগ ছিল, কারণ সেখানে পুলিশের কড়া নজরদারি কম ছিল। মা সেখানে অন্তত লুকিয়ে নামাজটা পড়তে পারতেন। কিন্তু উরুমচি শহরে আসার পর রোজা বা নামাজ একদম অসম্ভব হয়ে পড়ে। মা সবকিছু খুব সন্তর্পণে করতেন। আমার নিজের অভিজ্ঞতার কথা যদি বলি, আমি যখন চীনা পাসপোর্টের জন্য ছবি তুলতে গিয়েছিলাম তখন আমাকে জোর করে হিজাব খুলতে বাধ্য করা হয়েছিল। একজন অচেনা পুরুষ ফটোগ্রাফারের সামনে আপনাকে আপনার হিজাব খুলতে হচ্ছে শুধু আপনার দেশের পাসপোর্টের জন্য। আপনার পাসপোর্টই আপনাকে আপনার ধর্ম পালন করতে দিচ্ছে না। এটা শুধু অপমানজনক নয়, এটা চরম অমানবিক একটা কাজ। আমার ফুফু আমাকে খুব গোপনে কুরআন শিক্ষা দিতেন। তার বাড়িতে আরও অনেক উইঘুর মেয়ে চুপি চুপি কুরআন শিখতে আসত। তারা পিছনের দরজা দিয়ে আসত যাতে পুলিশ বা প্রতিবেশীরা কিছু টের না পায়। ধরা পড়লে ফুফুর জন্য সেটা চরম বিপদ হতে পারত। আমাদের অনেক বন্ধুদের আত্মীয়রাও এভাবে খুব গোপনে ইসলামী আলোচনা বা কুরআন পাঠের আয়োজন করেন। কেউ ভোরের আলো ফোটার আগে আসতেন, আবার কেউ গভীর রাতে আসতেন যাতে কারো চোখে না পড়ে। তারা কখনোই দল বেঁধে বের হতেন না, একজন একজন করে সাবধানে বের হতেন, কারণ একসাথে কয়েকজন বের হলে সন্দেহ জাগতে পারে। আমাদের দেশে নিজের ধর্ম পালন করা মানেই এখন জীবন বাজি রাখা। আপনারা প্রথমে মিশর এবং পরে তুরস্ক এই দীর্ঘ পথ কেন বেছে নিয়েছিলেন? চীন সরকার মিশর সরকারের ওপর চাপ দিচ্ছিল যেন মিশরে থাকা সব উইঘুরদের চীনের হাতে তুলে দেওয়া হয়। তখন মিশরে অনেক উইঘুর শিক্ষার্থী পড়াশোনার জন্য থাকত। তারা সেখানে মুক্তভাবে ধর্ম পালন আর শিক্ষার আশায় গিয়েছিল। কিন্তু পরিস্থিতি হঠাৎ বদলে যায়। চীনা অনুরোধে মিশরীয় পুলিশ হঠাৎ করে অভিযান শুরু করে। রেস্টুরেন্টে খেতে বসা মানুষ থেকে শুরু করে মাঝরাতে বাড়ি থেকে টেনে হিঁচড়ে তারা উইঘুরদের গ্রেপ্তার করতে শুরু করে। এটা ছিল আমাদের জন্য এক ভয়াবহ আতঙ্ক। সত্যি বলতে সেই বছর আমাদের দেশ ছাড়ার কোনো পরিকল্পনা ছিল না। বাবা কেন জানি খুব অস্থির অনুভব করছিলেন। তিনি হঠাৎ একদিন বললেন, না, আমাদের এখনই বের হতে হবে। আমরা জাস্ট একটা করে ব্যাগ গুছিয়ে নিয়ে ট্রেন ধরলাম। মিশরে পৌঁছানোর 1 সপ্তাহ পরেই ল্যান্ডলর্ডের সেই ফোনটা আসে। তিনি হাউমাউ করে কাঁদছিলেন। বললেন, তোমরা বাঁচলে কি করে? তোমাদের পুরো ঘর সশস্ত্র সেনাবাহিনী তছনছ করে দিয়েছে। ওরা এখনো তোমাদের খুঁজে বেড়াচ্ছে।
আমরা সেদিন অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে গিয়েছিলাম। কিন্তু তুরস্কে আসার পর আমাদের হাতে কিছুই ছিল না। মিশরে ফেলে আসা আমাদের ঘর বাড়ি আর সহায় সম্বল সব হারিয়ে আমরা একদম নিঃস্ব হয়ে গিয়েছিলাম। বাবাকে এই বয়সে এসে আবার শূন্য থেকে সব শুরু করতে হয়েছে। বাবার মতো এমন শক্ত মনের মানুষকেও যখন দেখি খুব ক্লান্ত হয়ে পড়েছেন, তখন খুব খারাপ লাগে। সারা জীবনের উপার্জিত সব কিছু এক রাতেই চীন সরকার আমাদের থেকে কেড়ে নিয়েছে। যদি কখনো সেই সব ফেলে আসা আত্মীয়দের সাথে আপনার দেখা হয়, তবে প্রথম কি করতে চাইবেন আপনি? আমি হয়তো কিছুই বলতে পারবো না। আমি শুধু তাদের শক্ত করে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখতে চাইব, আর হয়তো তাদের কাছে ক্ষমা চাইব যে তাদের কষ্টের দিনে আমি পাশে থাকতে পারিনি। আচ্ছা সকিনা, ধরুন এই মুহূর্তে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন, তখন আপনি তাকে কি বলবেন? আমি কি একটু সময় নিতে পারি? আমি ওনাকে প্রথমে I ওনার would প্রিয় এক probably সাহাবী remind him first আম্মার an ইবনে incident ইয়াসির with one of his রাদিয়াল্লাহু এর সেই কষ্টের sahabas, কথা মনে করিয়ে Ammar দিতে ibn চাইব। Yasir. আম্মার He রাদিয়াল্লাহু witnesses ওনার his নিজের চোখের সামনে mother's stomach ওনার মাকে being cut open in নৃশংসভাবে front of শহীদ him. হতে দেখেছিলেন। He also ওনার বাবা ইয়াসির witnesses রাদিয়াল্লাহু his এর dad's চোখও eyes. ওনার সামনে উপড়ে ফেলা হয়েছিল। তাদের খুঁটির সাথে বেঁধে চরম অত্যাচার করা হতো যেন তারা ইসলাম ত্যাগ করেন এবং নবীজির বিরুদ্ধে কথা বলেন। কিন্তু আম্মার রাদিয়াল্লাহু প্রথম দিকে কিছুতেই তা করেননি। ওনার ওপর যখন নির্যাতনের সীমা ছাড়িয়ে গেল, কাফেররা ওনাকে বাধ্য করতে চাইল ইসলাম অস্বীকার করতে, উনি বারবার না বলেছিলেন। কিন্তু একদিন যখন উনি আর সহ্য করতে পারছিলেন না, তখন জীবন বাঁচাতে উনি মুখে কাফেরদের কথা মেনে নিলেন। নবীজি প্রতিদিন সেই জায়গায় যেতেন যেখানে সাহাবীদের উপর অত্যাচার হতো। উনি বলতেন, সবর করো। তৃতীয় দিনে আম্মার রাদিয়াল্লাহু যখন অত্যাচারের চোটে অতিষ্ঠ হয়ে মুখে কাফেরদের কথা মতো কাজ করলেন, তখন উনি কান্নায় ভেঙে পড়েছিলেন। কাফেররা যখন দেখল আম্মার রাদিয়াল্লাহু তাদের কথা শুনেছেন, তখন তারা ওনাকে ছেড়ে দিল। আম্মার রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে দৌড়ে নবীজির কাছে গেলেন। উনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনাকে ব্যর্থ করেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি। নবীজি শান্তভাবে ওনাকে জিজ্ঞেস করলেন, আম্মার, তুমি যা বলেছ তা কি তোমার অন্তরের কথা ছিল? আম্মার রাদিয়াল্লাহু বললেন, না ইয়া রাসূলাল্লাহ, ওই কথাগুলো আমার কণ্ঠনালীও পার হয়নি। আমি শুধু জীবন বাঁচাতে ওটা বলেছি। উনি বললেন, আমি তো মানুষ, আমি আর সহ্য করতে পারছিলাম না। নবীজি তখন ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন, যদি তারা আবার এমন করে, তবে তুমি নিজেকে বাঁচাতে এভাবেই বলো, তোমার অন্তরে যদি ঈমান অটুট থাকে, তবে তাতে কোনো সমস্যা নেই। সেই সময় ওনার সম্মানে পবিত্র কোরআনের একটি আয়াত নাজিল হয়েছিল। এই ঘটনাটা যখন আমি ভাবি, তখন মনে হয় আমরা সবাই তো রক্তমাংসের মানুষ। আমাদের উপর হওয়া এই অত্যাচার মাঝে মধ্যে একদম অসহ্য হয়ে ওঠে। তাই আমি নবীজিকে বলবো, ইয়া রাসূলাল্লাহ, আমরা খুব ক্লান্ত। যদি আমরা আমাদের জাতির জন্য যথেষ্ট করতে না পারি, তবে আমাদের ক্ষমা করে দিয়েন। আমি ওনার কাছে আমার বাবা মায়ের জন্য সুপারিশ চাইব, কারণ তারা তাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের ঈমান আর জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। তারা আমার চেয়ে অনেক বেশি লড়াই করছেন। এটাই হয়তো আমার বলার থাকবে। যদি আপনি বিশ্বের সব উইঘুরদের উদ্দেশ্যে কিছু বলতে চান, তবে তাদের উৎসাহিত করার জন্য কি বলবেন? আমি শুধু বলবো, হতাশ হবেন না, আল্লাহর উপর বিশ্বাস রাখুন আর ধৈর্য ধরুন। আজ সারা বিশ্বের মানুষ আমাদের জন্য সোচ্চার হচ্ছে। আমাদের কথা এখন অনেক জায়গায় পৌঁছেছে। আমাদের মতো অনেক চ্যানেল আর তরুণ প্রজন্ম আজ উইগুরদের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করছে। সুতরাং সাহস হারাবেন না, ইনশাআল্লাহ একদিন আমরা জয়ী হবই। যদি পুরো বিশ্ববাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে, তবে আপনি পূর্ব তুর্কিস্তানের এই সংকট নিয়ে কি বলতে চান? দেখুন, পূর্ব তুর্কিস্তানে যে গণহত্যা চলছে তা কিন্তু গত কয়েক বছরের ঘটনা নয়। গত ৭০ বছর ধরে এই অবিচার চলছে। তবে গত ৮-১০ বছর ধরে চীন সরকার এটাকে খুব পরিকল্পিতভাবে এবং নৃশংসভাবে বাস্তবায়ন করছে। আপনাদের মতো ইউটিউব চ্যানেল আর নির্মাতারা যদি এই আওয়াজটা আরও বড় করে তোলেন, তবেই হয়তো কোনো পরিবর্তন আসবে। এখন আমাদের হাতে করার মতো আর বেশি কিছু নেই, শুধু সচেতনতা বাড়ানো আর আমাদের জন্য দোয়া করা। এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। এই অন্যায়কে কখনো স্বাভাবিকভাবে মেনে নেবেন না। বোন সকিনা, আপনাকে Sister অসংখ্য Sakina, ধন্যবাদ thank you so আমাদের much আজকের for your অনুষ্ঠানে attendance. আসার জন্য। It was আপনার such সাথে a কথা pleasure বলে to আমরা meet অনেক you. কিছু জানতে পারলাম। Inshallah, ইনশাআল্লাহ this এই video ভিডিওটি will আমাদের help পূর্ব raise the voices তুর্কিস্তানের of ভাই our বোনদের জন্য sisters একটি and brothers শক্তিশালী in বার্তা East হিসেবে কাজ Turkestan. করবে। ইনশাআল্লাহ Inshallah, thank you আমাকে so কথা much, বলার এই for প্ল্যাটফর্ম having দেওয়ার me. জন্য Thank you আমি for আপনাদের giving me কাছে the সত্যিই platform. কৃতজ্ঞ। আমাদের জাতির জন্য আপনাদের এই প্রচেষ্টা আমরা সব সময় মনে রাখব। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আজ আমি আলাইকুম মুসলিম everyone. স্টোরিজ বাংলার সাথে আমার জীবন আর পূর্ব তুর্কিস্তানের ভয়াবহ কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম। যদি আপনারা চান আমাদের এই কণ্ঠস্বর আরও মানুষের কাছে পৌঁছাক, তবে এই চ্যানেলটিকে সাপোর্ট করুন। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ।